আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেরকম আমি আগে বলেছিলাম, ছোট ছোট টপিক করে আমি ছোট ছোট ভিডিও করব তোমাদের জন্য, তোমাদের পড়ার সুবিধার জন্য। তো সেই রকম পরবর্তী ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি একটা টপিক, যে টপিকটা নিয়ে এখন প্রচুর আলোচনা হয়। তোমরা শুনেই থাকবে শব্দগুলো: সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটি, অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন বা স্থিতিশীলতা কি, সেই বিষয়ে আমরা একটু পড়াশোনা করব এই ভিডিওতে। কেমন? ভিডিওর দেখার পরে কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে সেটা শেয়ার করবে। কেমন? আচ্ছা, প্রথমেই বলি সাস্টেনেবিলিটি বা স্থিতিশীলতা কি। স্থিতিশীল যে কোনো বস্তু, যে কোনো বিষয়, যে কোনো কর্ম, যে কোনো ব্যবস্থা, যে কোনো সিস্টেম, সেটা স্থিতিশীল বা সাস্টেনেবল মানে কি? তার মানে হচ্ছে সেটা অনেক দিন ধরে একইভাবে চলবে, দীর্ঘমেয়াদী এবং একইভাবে চলবে, সাস্টেন করবে, সেটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। অর্থাৎ কোনো একটা পদক্ষেপ, কোনো একটা কর্ম, কোনো একটা ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন, প্রগতি, অথবা কোনো একটা বস্তু, যেমন ধরে নাও আমাদের চারপাশে যে রিসোর্স থাকে অর্থাৎ সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ বা মানবসৃষ্ট সম্পদ হতে পারে। তো সেই যে রিসোর্স থাকে, আমরা রিসোর্স নিয়েও ভিডিও করব। তো সেই ন্যাচারাল রিসোর্স, যেটা ধরে নিলাম আমি কয়লা, এই যে কয়লা, আমরা জানি সবাই যে কয়লার পৃথিবীব্যাপী যে সঞ্চয়টা, তার পরিমাণটা সীমিত। অর্থাৎ কয়লার ওপর নির্ভর করে যে শিল্প, যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেগুলো সাস্টেইনেবল নয়, স্থিতিশীল নয়। যেদিনই কয়লা ফুরিয়ে যাবে, তারপর আমরা তার ওপর নির্ভর করে আর সেই শিল্পটা বা সেই শক্তি উৎপাদনটা চালিয়ে নিয়ে যেতে পারবো না। তার মানে সাস্টেনেবিলিটির অর্থ হলো যেটা অনেক দিন ধরে চলবে। এবার একটুখানি প্রথাগত সংজ্ঞা দেখি। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, WCED, বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট without compromising the ability of the future generation to meet their own needs। অর্থাৎ এবার চলে আসছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে, অর্থাৎ স্থিতিশীলতা এবার স্থিতিশীল উন্নয়নে চলে এলাম। স্থিতিশীল উন্নয়ন কি না, বলা হচ্ছে যে এটা এমন একটা উন্নয়ন যেখানে কি করা হচ্ছে না, বর্তমানের সমস্ত প্রয়োজনীয়তাকে সেইভাবেই আমরা মিট করব, মানে মেটাবো, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনীয়তা মেটানোতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। তার মানে কি না, সাস্টেনেবিলিটি হচ্ছে মিটিং আওয়ার ওন নিডস উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন। ঠিক আছে? অর্থাৎ রিসোর্স, যে যে সম্পদ আমাদের কাছে সীমিত, যে যে বস্তু আমাদের কাছে সীমিত, যে যে প্রক্রিয়ায় আমরা জানি বেশি দিন চলা যাবে না, সেই প্রক্রিয়াগুলোকে আমাদের আস্তে আস্তে পাল্টে ফেলতে হবে, সেই অভ্যাসগুলো পাল্টে ফেলতে হবে। ঠিক আছে? এবার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটার এসছে কিভাবে, সাস্টেনেবিলিটি কনসেপ্টটা, এর ডেভেলপমেন্ট কিভাবে এসছে সময়ের সাথে সাথে, সেটা নিয়ে আমরা পড়ব। কিন্তু এই 2000 সাল থেকে কি হয়েছে না, সাস্টেনেবিলিটির ওপর একটা বিশেষ, গ্লোবালি একটা বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তোমরা চারিদিকে একটু যদি নজর রাখো, একটু যদি চোখ কান খোলা রাখো, একটু বিভিন্ন বিষয়ে পড়াশোনা করো, তোমরা দেখতে পাবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর আলোচনা হয়। সেটা সোশিওলজি হতে পারে, সোসাইটির অ্যাসপেক্টে হতে পারে, ইকোনমি হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, সব দিক দিয়ে। কেমন? তার মানে এটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। কেমন? হ্যাঁ। আচ্ছা, এবারে আসি ইউএন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটার কথা আমি বললাম, WCED, সেটার আর একটা নাম হচ্ছে ব্রুকলেন কমিশন। এই ব্রুকলেন কমিশন হয়েছে 1983 সালে। সেক্রেটারি জেনারেল গ্রো হারলেম ব্রুকলেন, এনার নাম অনুসারে এই নাম হয়েছে, কারণ এনার নেতৃত্বে ব্রুকলেন রিপোর্ট তৈরি হয়েছে। কেমন? 1983 থেকে 1987
এই কমিশন অফিসিয়ালি কাজ করেছে এবং এরা একটা ব্রুকল্যান্ড রিপোর্ট তৈরি করেছে, যাকে বলা হয় ব্রুকল্যান্ড রিপোর্টও বলা হয়, তাকে আওয়ার কমন ফিউচার বলা হয়, একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টেই প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা উচ্চারিত হয়েছে বা ব্যবহৃত হয়েছে। এবং এই ব্রুকল্যান্ড রিপোর্ট বা আওয়ার কমন ফিউচার গ্রেমের অ্যাওয়ার্ড পেয়েছে 1991-এ। কেমন? হ্যাঁ, এবার একটুখানি এই আওয়ার কমন ফিউচার বইটা সম্বন্ধে একটু বলি। আওয়ার কমন ফিউচার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে 1987 সালে পাবলিশড হয়। প্রায় আড়াই বছরের ওপর ইন্টারন্যাশনাল এক্সারসাইজ, মানে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, আন্তর্জাতিক পর্যালোচনা, বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ইনস্টিটিউটের রিসার্চার, সায়েন্টিস্ট, অধ্যাপক, এদের সঙ্গে কথা বলা, ইন্ডাস্ট্রির সাথে কথা বলা, ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের সাথে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক এই সমস্ত দিক, এবং এই সমস্ত দিক মানে বিচার করে তবে তারা কি করেছিলেন না, একটা ডকুমেন্ট তারা বার করেছিলেন, যেটা হচ্ছে আওয়ার কমন ফিউচার। কেমন? আচ্ছা, এবার চলে আসছি এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল এবং উন্নয়ন, উন্নয়ন হবে কিন্তু সেটা স্থিতিশীল হবে। যে উন্নয়নটা আমরা আজকে করলে আজ থেকে 20 বছর পরেও সেই উন্নয়নটা একইভাবে চলতে পারে, সেই উন্নয়নটাকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলবো। তো এই স্থিতিশীল উন্নয়নের গুরুত্বটা কি? এত আলোচনা, পর্যালোচনা, এত ডকুমেন্টেশন, পরবর্তীতে আরও দেখবো আমরা যে এরপরেও গ্লোবালি আরও কয়েকটা স্টেপ নেওয়া হয়েছে স্থিতিশীল উন্নয়ন করার জন্য, স্থিতিশীলতা পাওয়ার জন্য। তো এর গুরুত্বটা কোথায়? তো এর গুরুত্ব প্রথম হচ্ছে এগ্রিকালচার বা ফার্মিং। এই ক্ষেত্রে কি হয়েছে, সাস্টেনেবল, অর্থাৎ এমন চাষাবাদ বা এমন গ্রো ফসল বা বিভিন্ন খাদ্য দ্রব্য আমরা এমন করে গ্রো করাবো, এমন করে বানাবো, তৈরি করব, উৎপাদন করব, যাতে করে কি হয় না, পরবর্তী জেনারেশনে আমরা এমন চাষবাস করব না যে এখন করলাম করে জমি নষ্ট করে দিয়ে চলে গেলাম, এমন কিছু কেমিক্যাল ব্যবহার করলাম, এমন কিছু টেকনোলজি ব্যবহার করলাম যে জমি আমার জীবদ্দশায় যতদিন আমি চাষ করতে পারলাম, আমি শস্য ফলালাম, পরবর্তীকালে গিয়ে জমিটা একদম কেমিক্যালি নষ্ট হয়ে গেল, তাকে আর ব্যবহার করতে পারবো না। সেটা কিন্তু স্থিতিশীলতা নয়। তাহলে স্থিতিশীল উন্নয়ন তখনই হবে যখন আমরা ফার্মিংটা সাস্টেনেবল করব, অর্থাৎ জমির ব্যবহার আমাদের বিচক্ষণভাবে করতে হবে, চাষাবাদ আমাদের সেইভাবেই অতিরিক্ত চাষাবাদ বা অতিরিক্ত ফলন এগুলো না করে যতটুকু প্রয়োজন ততটুকু ফলন এবং যতটা সম্ভব পরিবেশ বান্ধব টেকনোলজি ব্যবহার করা, এইগুলো হচ্ছে সাস্টেনেবল ফার্মিংয়ের মধ্যে পড়ে। আর কি, স্টেবিলাইজ দ্য ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ, এই নিয়ে তো আমরা আগের দিনও কিছুটা বলেছি আগের ভিডিওতে, আর এখনো বলছি কিছুটা, যে ক্লাইমেট, সাস্টেনেবল ক্লাইমেট, আমরা যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ পেট্রোলিয়াম, কয়লা, যে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট, যে কোনো পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট আর কয়লা, এই সমস্ত জিনিস কি না জীবাশ্ম জ্বালানি। এদের যত বেশি ব্যবহার করব তত দুরকম অসুবিধা। একটা তো আমরা বললাম যে সম্পদ হিসেবে এদের পরিমাণটা সীমিত, কাজেই যত আমরা এটা ব্যবহার করে ফেলবো তত ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে বিরত থাকবে, মানে এর থেকে ডিপ্রাইভ থাকবে। ঠিক আছে? আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই যে ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করি, এইটা জ্বালানোর ফলে পরিবেশে প্রচুর পরিমাণে ক্ষতিকারক গ্যাস উৎপাদন হয়, গ্যাস পরিবেশে যুক্ত হয়ে যায়। তো তার ফলে কি হচ্ছে না, আজকের দিনে আমরা যে ক্লাইমেট আমরা আমাদের ছোটবেলায় কম বয়সে আমরা যেরকম ক্লাইমেট দেখেছি, আজকের দিনে এসে আমরা একটা পরিবর্তন পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বড় বড় ওয়েদার ইভেন্টস হচ্ছে, বড় বড় সাইক্লোন হচ্ছে, মোটামুটি বছরে একটা করে সুপার সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বঙ্গোপসাগর উপকূলে সে আঘাত করছে। এছাড়াও বিভিন্ন এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা আমরা গ্রীষ্মকাল, বিগত দুটো গ্রীষ্ম, এই গ্রীষ্ম এবং গত গ্রীষ্মকালটা দুটোই দেখেছি মারাত্মক তাপপ্রবাহ হয়েছে এবং তাতে প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর প্রাণী মারা গেছেন, প্রচুর গাছ নষ্ট হয়েছে এবং চাষবাসে প্রচুর ক্ষতি হয়েছে। তো এই ক্ষতিগুলোর জন্য কোথাও একটা পরোক্ষভাবে আমরাই দায়ী। আমাদের
জীবন, আমাদের জীবন ধারণ, আমাদের জীবন ধারণ পদ্ধতি, আমাদের ডিমান্ড, এগুলোর জন্য কি হচ্ছে না কোথাও একটা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে, যেটা কি করছে না আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জটাকে আরো ত্বরান্বিত করছে। কেমন কি হচ্ছে, পোল বা মেরুতে বরফ গলে যাচ্ছে, তারপর যে হিমবাহগুলো সেগুলো তাড়াতাড়ি গলে যাচ্ছে, এইসব বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তোমরা পেপারে পড়লে, টিভিতে দেখলে, এই খবরগুলো রাখলে জানতে পারবে। আমরা পরবর্তীকালে ক্লাইমেট চেঞ্জ নিয়েও বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কেমন। তারপর হচ্ছে যে প্রোভাইডস ফর ভাইটাল হিউম্যান নিডস, অর্থাৎ প্রতিদিনের জীবন ধারণের জন্য মানুষের যেটা দরকার সেইটা সাস্টেনেবল হতে হবে। সেটা কি হতে হবে না, সেটা দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী হতে হবে। অর্থাৎ একটা ফুড, একটা খাদ্য অভ্যাসে, আমার আগের জেনারেশন তারা প্রচুর পরিমাণে খাবার তাদের অ্যাভেলেবেল ছিল, তারা খেয়েছেন। আমার জেনারেশনে এসে আমি খেতে পারছি না, এরম করলে এরম হলে হবে না। অর্থাৎ খাদ্যগুণ সব মাত্রাই যেন সব জেনারেশন সমানভাবে পায়, সেইভাবে একটা, কিংবা বস্ত্র, বাসস্থান, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে ভাইটাল হিউম্যান নিডস, মানুষের জীবন ধারণের জন্য যে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন, যে কমোডিটিস প্রয়োজন, সেগুলো যেন সব মানে সাস্টেনেবলি আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, স্থিতিশীলভাবে, যাতে আমি এমনভাবে ব্যবহার করি যে আমার ভবিষ্যৎ প্রজন্ম সমভাবে, সমান মানে ভাবে সেই রিসোর্সগুলো এনজয় করতে পারে। অর্থাৎ সেইভাবেই সে প্রোটিন খেতে পারে, সেইভাবেই সে মানে খাবার খেয়ে থাকতে পারে, সে সেইভাবেই সে ভালো বাড়িতে থাকতে পারে, তার থাকার জন্য যথেষ্ট স্পেস থাকবে, তার পরিষ্কার জল থাকবে, তার হাওয়া, যেটা অক্সিজেন সে নিচ্ছে সেটা পরিষ্কার থাকবে। এটা হচ্ছে বেসিক হিউম্যান নিডস, কেমন। আচ্ছা, সাস্টেনেবল বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। আমাদের চারপাশে মানুষ ছাড়া আর যা যা জীব আছে, গাছপালা এবং অন্যান্য প্রাণীরা, তাদের প্রচুর ভূমিকা আছে আমাদের জীবনে, প্রচুর ভূমিকা আছে। তাদের সোশ্যাল মর্যাদা আছে, তাদের ইকোনমিক একটা ভ্যালু আছে, তাদের ইকোলজিক্যাল অর্থাৎ বাস্তুতান্ত্রিক একটা ভ্যালু আছে। আমরা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম পড়বো যখন, তখন পড়বো। আমি প্রত্যেক ক্ষেত্রেই বলছি, এই ভিডিওগুলো যেহেতু একদম শুরুর দিকের ভিডিও, এর মধ্যে এমন অনেক রকমের টপিক আছে যেগুলো আমরা পরে বিস্তারিতভাবে অন্য ভিডিওতে পড়বো, কেমন। তো বায়োডাইভার্সিটি মানে আমাদের আশেপাশে যে গাছপালা, জীবজন্তু আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময়ই আমাদের সাহায্য করে। তাই তাদেরকে কি করতে হবে, ধরে রাখতে হবে, সাস্টেইন করতে হবে, যাতে যদি আমার বাড়ির পাশে বেশ কয়েকটা গাছ থাকে, তার থেকে আমরা ফল পাই, ফুল পাই, অক্সিজেন পাই, একটা সুন্দর মনোরম পরিবেশ পাই, এবং সেটা যেন আমার ভবিষ্যৎ প্রজন্মও পায়। আমি এমন কিছু কাজ করব না যে সেখানটা পপুলেশনের মানে মানুষের চাপে সেই জায়গাটা গাছ কেটে বাড়ি তুলে ফেললাম, তাহলে কি হলো, সাস্টেনেবল হলো না। আমি যে পরিবেশটা উপভোগ করতে পেরেছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম সেটা পেলো না। সেই গাছের ফল সে কি করছে, বাজার থেকে কিনে খাচ্ছে। এবং সে এই যদি একটা পরিবার দিয়ে আমি এটা মানে উদাহরণটা দিচ্ছি, এইটা যদি আমরা মানে একটু বড়ভাবে দেখি, একটা সমাজ, একটা গ্রাম, একটা শহর, তাহলে দেখবো এইভাবে কিন্তু অনেক বায়োডাইভার্সিটি, অনেক গাছপালা, পশু পাখি হারিয়ে যাবে এইভাবে যদি আমরা করতে থাকি। তারপর হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা কি হব না, স্থিতিশীল হব। একটা স্টেডি গ্রোথ থাকবে ফিনান্সিয়ালি, অর্থাৎ ইকোনমিতে একটা দেশের, যে কোনো দেশের ইকোনমি সবসময় কি হবে, একটা স্টেডি গ্রাফে চলবে, ঠিক আছে। একটা সবসময় কি হবে না, একটা অর্থনৈতিক উন্নতি থাকবে, কিন্তু সেই উন্নতিটা হঠাৎ করে এমন হবে না যে একটা বিশাল শিল্প বা বিশাল একটা এগ্রিকালচারে চেঞ্জ এনে ফেললাম, তার ফলে কি হচ্ছে না, বিদেশের মার্কেটে আমার এই প্রোডাক্টটা প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু সেই প্রোডাক্টটা সে কি করছে না, আমার দেশের পরিবেশটাকে বা মাটিটাকে বা এয়ারটাকে মানে হাওয়াটাকে নষ্ট করে দিচ্ছে। তো সেই রকম ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের চাই না, যে যাতে কি হবে, 2 বছরে আমার দেশের প্রচুর লাভ হলো, আমার দেশের আর্থিক প্রচুর উন্নতি হলো, কিন্তু 3 বছরের মাথায় দেখলাম যে আমার জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, বা আমার মানুষগুলোর কি হচ্ছে না, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, বিভিন্ন পলিউশন রিলেটেড রোগ হচ্ছে, লাংসের রোগ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সেই ধরনের উন্নয়ন আমাদের চাই না। যে উন্নয়নে কি হবে না, সেখানে অর্থনীতির কথা অবশ্যই ভাবতে হবে। উন্নয়ন মানে অর্থনীতির কথা ভাবতেই হবে, সমাজের কথা ভাবতেই হবে। তো সেই অর্থনীতির কথা যদি ভাবছি, অর্থনীতি
এমনভাবে আমি উন্নতি করব যাতে করে কি হয় না, নিজের বাকি জিনিসগুলো, বাকি পরিবেশটা যাতে ধ্বংস না হয়ে যায়। তাহলে কি হবে, সেটা স্থিতিশীল বলা যাবে না। কেমন? আচ্ছা, এরপর আসি যে এই স্থিতিশীল উন্নয়নের স্তম্ভগুলো কি কি। তিনটে স্তম্ভ বা পিলারের কথা বলা হয়েছে। যে স্থিতিশীল উন্নয়ন বা স্থিতিশীলতা কার ওপর নির্ভর করে আছে না, তিনটে স্তম্ভের ওপর। কি কি না, সোশ্যাল, সামাজিক, সামাজিক স্তম্ভ। সামাজিকভাবে কি করতে হবে, স্থিতিশীল হতে হবে, সমাজের সার্বিক উন্নয়ন হবে, তার সাথে সমাজের কোনো অবক্ষয় যাতে না হয় সেটা দেখতে হবে। ইকোনমিক হতে হবে, অর্থাৎ যেটা বলছিলাম যে অর্থনৈতিক উন্নতি হতেই হবে, কিন্তু সেই উন্নতিটা এমন উন্নতি হবে না যে আজকে আমি প্রচুর রোজগার করলাম, কালকে গিয়ে আমার পরবর্তী জেনারেশন তার ফলে আর কিছু পেলো না। ঠিক আছে? তাহলে স্থিতিশীল হতে হবে, উন্নয়ন তো হবেই, কিন্তু সেটা স্থিতিশীল হতে হবে। আর কি লাস্ট হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে এই যে মাটির কথা বললাম, বাতাসের কথা বললাম, জলের কথা বললাম, তারপর এই যে সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের কথা বললাম, এই সবই হচ্ছে পরিবেশগত আসপেক্ট। ঠিক আছে? তো তোমাদের যেখানে অসুবিধা হবে তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে, তোমাদের আমি ক্ল্যারিফাই করে দেবো যেটা বুঝতে পারবে না। কেমন? তিনটে পিলার, স্থিতিশীল উন্নয়নের তিনটে পিলার বা তিনটে স্তম্ভ অবশ্যই মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, এবার চলে আসি এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা দেখলাম 87 অবধি কি হলো না, আমাদের একটা বই এলো যেটাকে আমরা ব্রুটল্যান্ড রিপোর্ট বলছি। এবার তার পরবর্তীকালে কি হলো, ইউএন এর কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হলো। সেটা কোথায় হলো না, সেটা হচ্ছে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন হয় বলা হয় তাকে। ঠিক আছে? সেটা হয়েছে রিও ডি জেনেরিও, ব্রাজিল, 1992 সালে। সেখানে কি হলো না, সেখানে ওই আগের যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ব্রুটল্যান্ড কমিশনের রিপোর্ট, ব্রুটল্যান্ড রিপোর্ট, সেটা নিয়ে আলোচনা হলো। এবং 21 শতকে, 21st সেঞ্চুরিতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কি কি, সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে কি কি করণীয়, তার জন্য কি করা হলো, ওই রিপোর্টটাকে একটু চেঞ্জ করা হলো, মডিফাই করা হলো। এবং এটা 21 শতকের জন্য এর নাম দেওয়া হলো এজেন্ডা 21। ঠিক আছে? এটা কি হলো না, 1992 থেকে এটা হতে লাগলো। এবং ডেভেলপমেন্ট, গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাই 2000 সালের মধ্যে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই যে এজেন্ডা 21, এটা কি হবে না, ইমপ্লিমেন্টেড হবে, এরকম কথা হলো। এখানে পার্থক্যটা হলো আমাদের ব্রুটল্যান্ড রিপোর্টের সাথে এর, যে এখানে কি করা হলো না, কান্ট্রিগুলো, দেশগুলোকে বলা হলো যে তারা নিজেরা তাদের নিজেদের নিজেদের মানে গ্লোবাল কোনো পৃথিবী বিশ্বব্যাপী কোনো লেভেল বা মাপ মেপে দেওয়া হবে না। প্রত্যেকটা নিজস্ব দেশের নিজস্ব চাহিদা আছে, নিজস্ব সমাজ আছে, নিজস্ব প্রকৃতি আছে, নিজস্ব অর্থনীতি আছে। কাজেই সবকটা দেশ নিজের পরিস্থিতি অনুযায়ী সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে, সাস্টেনেবিলিটি বজায় রাখবে। ঠিক আছে? এই এজেন্ডা 21-এর পুরো যে রিপোর্টটা, সেটা 1992 সালে 13ই জুন প্রকাশিত হলো রিও ডি জেনেরিওতে, আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনে। 178টা দেশ এই প্রোগ্রামটা অ্যাডপ্ট করার জন্য, এই প্রোগ্রামটা মানে এই এজেন্ডা 21 নেওয়ার জন্য সপক্ষে সম্মতি দিল। ঠিক আছে? তাহলে রিও ডি জেনেরিও থেকে একটা নতুন জায়গা খুলে গেল সাস্টেনেবল ডেভেলপমেন্টের, যাকে আমরা বলছি এজেন্ডা 21। ঠিক আছে? এবার এই এজেন্ডা 21 2000 সালে কি হলো, 2000 সালে সেপ্টেম্বর মাসে হেডকোয়ার্টার নিউ ইয়র্কে কি করা হলো, এরা মিলেনিয়াম ডিক্লারেশন করলো। মিলেনিয়াম সামিট। এরা কি করলো না, এজেন্ডা 21-কে ফলো করে এরা 8টা ডেভেলপমেন্ট গোল ঠিক করলো। 2015-র মধ্যে এই 8টা ডেভেলপমেন্ট গোল ফুলফিল করতে হবে। এই ডান দিকে দেওয়া আছে 8টা ডেভেলপমেন্ট গোল কি কি। প্রথমটা হচ্ছে ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্র্য দূরীকরণ।
অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, সার্বিক শিক্ষা, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উইমেন, অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূর করতে হবে আর মহিলাদের এম্পাওয়ার করার কথা বলা হয়েছে। রিডিউস চাইল্ড মর্টালিটি, অর্থাৎ শিশুরা যে মারা যেত, শিশু মৃত্যুর হার এই খাদ্যের অভাবে, নিউট্রিশন বা পুষ্টির অভাবে, এবং সেটা শুধু বাচ্চার নয়, বাচ্চার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রেগনেন্ট মাদার বা গর্ভবতী মা এবং শিশু, এদের পুষ্টির অভাবে কি হতো, প্রচুর শিশু মারা যেত। যে গরিব দেশগুলো সেগুলোতে বেশি পরিমাণ এটা ঘটতো এবং এখনো কিছুটা হয়। তো সেইটার কথা বলা হলো 4 নম্বরে, যে শিশু মৃত্যুর হার কমাতে হবে। অর্থাৎ কি করতে হবে না, হাইজিন, হেলথ আর নিউট্রিশনের ওপর জোর দিতে হবে। 5 নম্বর বলছে ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, ঠিক আছে, অর্থাৎ গর্ভবতী মহিলাদের হেলথের জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে, তাদের হেলথ, হাইজিন এবং পুষ্টি। আচ্ছা, তারপর বলছে কমব্যাট এইচআইভি অর এইডস, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। যে ডিজিজগুলো কি হচ্ছে না, যে ডিজিজগুলো প্রচুর পপুলেশন এবং ভেক্টর বোর্ন, মানে মশা মাছি বা নোংরা জল ইত্যাদি থেকে যে রোগগুলো হয়, এবং বিভিন্ন কি বলে মানে হাইজিন মেনটেন না করে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেগুলোর ক্ষেত্রে কি হয় না, বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর গ্রোথ হয় এবং তারা ছড়িয়ে পড়ে। এইগুলো কি হয়, ওভার পপুলেটেড, অর্থাৎ যেখানে জনসংখ্যা খুব বেশি সেখানে এই রোগগুলো খুব বেশি হয়। এই জায়গাগুলোকে বলা হচ্ছে যে এইগুলো কমব্যাট করতে হবে, অর্থাৎ কন্ট্রোল না, এগুলোকে কি করে ফেলতে হবে, এগুলোকে একদম বন্ধ করে দিতে হবে এই রোগগুলোকে। সে ভ্যাকসিনেশন হোক বা যেভাবে হোক, এই ডিজিজগুলো যাতে বেশি না ছড়ায়। এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এর সাথে কি করতে হবে, পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের কি বলবো, পরিবেশের সাস্টেনেবিলিটি রক্ষা করা। সেটা হচ্ছে আমার বায়োডাইভার্সিটি হতে পারে, আমার জল হতে পারে, বাতাস হতে পারে, মাটি হতে পারে, সবই পরিবেশের অংশ। আর কি, গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী পার্টনারশিপ হবে এই ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ যে কান্ট্রি যেটা করতে পারছে না, অন্য দেশ তাকে কি করতে পারে, এক্সপার্ট দিয়ে, টেকনোলজি দিয়ে বিভিন্নভাবে সাহায্য করতে পারে সেই দেশটাকে এই জায়গাগুলো অ্যাচিভ করার জন্য। এই 8টা গোল হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। 2000 সালে নিউ ইয়র্কে ইউএন এর হেডকোয়ার্টার থেকে এটা ডিক্লেয়ার হলো, কেমন। আচ্ছা, এরপর চলে আসছি 2002 জোহানেসবার্গ ডিক্লারেশন। সেখানে কি হলো না, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর আবার কিছু চেঞ্জ করা হলো, ঠিক আছে। কি হলো না, এজেন্ডা 21, মিলেনিয়াম ডিক্লারেশন, এগুলো নিয়ে আবার কি হলো না, বিভিন্ন পার্টনারশিপ, বিভিন্ন গোল, বিভিন্ন আলোচনা, গ্লোবালি, বিশ্বব্যাপী বিভিন্ন সায়েন্টিস্ট, এক্সপার্টদের মধ্যে বিভিন্ন আলোচনা হলো, ঠিক আছে। হওয়ার পরে আবার আরো 10 বছর পর যেটা বলছে Rio+20, অর্থাৎ রিও ডি জেনিরিওতে যেটা হয়েছে তারও 20 বছর পরের কথা বলা হচ্ছে, কেমন। 1992+20, Rio+20 তাই লেখা আছে, দেখবে রিও ডি জেনেরিওর 20 বছর পরে Rio+20 আবার রিও ডি জেনেরিও ব্রাজিলে হলো জুন 2012। সেখানে কি হলো, সেখানেও একটা ডকুমেন্ট তৈরি হলো যেটাকে বলা হচ্ছে দ্য ফিউচার উই ওয়ান্ট, ঠিক আছে। ওটাকে Rio+20 রিপোর্ট বা দ্য ফিউচার উই ওয়ান্ট বলা হচ্ছে, কেমন। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো ডিসকাস করছি সেটা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটা পুরোটাই ছিল হচ্ছে 2015 অবধি দেশগুলো কি উপায়, কিভাবে, কি অ্যাডপ্ট করলে কি গোল, সাস্টেনেবিলিটির জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, স্থিতিশীল উন্নয়নের জন্য কি কি গোল বা কি কি টার্গেট অ্যাচিভ করলে বা মানে লক্ষ্যে পৌঁছতে পারলে তারা সাস্টেনেবিলিটি রক্ষা করতে পারবে। 2015-এ কি হলো না, নতুন করে এজেন্ডা 2030 বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এলো। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে মাথায় রেখেই একে করা হলো। বলা হচ্ছে উই রিঅ্যাফার্ম অল দ্য প্রিন্সিপালস অফ রিও ডিক্লারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ওইগুলোকেই রাখা হলো, শুধু 8টা গোলের পরিবর্তে এখানে 17টা গোল দেওয়া হলো, 17টা গোল দেওয়া হলো। এবং 2015 থেকে 2030-এর মধ্যে এই 17টা গোল
সবকটা দেশ যারা এতে সম্মতি জানিয়েছে, সবকটা দেশকে কি করতে হবে, এই 17টা গোল কি কোনো না কোনোভাবে ডেভেলপ করতে হবে। নিজের মতো করে তারা তাদের টার্গেট ফিক্স করবে এবং প্রত্যেক বছর তারা তাদের কান্ট্রিতে কোন কোন জায়গায় কিভাবে কি অ্যাকশন নিয়েছে, নিয়ে কি করেছে, ঠিক আছে, সেইটা কি করা হবে না, সেটা সে বসে পর্যালোচনা করা হবে আন্তর্জাতিক দরবারে, আন্তর্জাতিক মিটিংয়ে। ঠিক আছে, যে জন্য আমরা ক্লাইমেট সামিট দেখি, আর্থ সামিট দেখি, প্রত্যেক বছর কোনো না কোনো দেশে হয়। তার কারণ হচ্ছে এইটা, যে এই গোলগুলো কতটা অ্যাচিভ করা গেছে। কেমন? আমি এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টা গোল এখানে ছোট করে দেখা যাচ্ছে, আমি পরের পেজ দেখাচ্ছি, এখানে বড় করে দেখা যাচ্ছে, প্রত্যেকটা গোল একটু বলে দেবো। হ্যাঁ, তাহলে এই 17টা হচ্ছে 17টা গ্লোবাল গোলস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা বাই 2030 অর্থাৎ 2030 সালের মধ্যে, যেটা বিভিন্ন কান্ট্রি বিভিন্ন অ্যাপ্রোচে বিভিন্নভাবে যেই গোলগুলো অ্যাচিভ করার চেষ্টা করছে। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে, একটু দেখে নিই আমরা তাড়াতাড়ি 17টা গোল কি বলা হয়েছে 17টা গোলে ইউনাইটেড নেশনের দ্বারা। আচ্ছা, প্রথমটা বলছে নো পভার্টি, অর্থাৎ দারিদ্র দূরীকরণ, দারিদ্র থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে জিরো হাঙ্গার, অর্থাৎ ক্ষুধা, ক্ষুধা থাকবে না, অর্থাৎ সেই অর্থে ক্ষুধার্ত মানুষ থাকবে না, মানে নিউট্রিশনের অভাবে, পুষ্টির অভাবে কেউ থাকবে না। তৃতীয় হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ সুস্বাস্থ্য, স্বাস্থ্য মানে সুস্থ পরিবেশ এবং স্বাস্থ্য ভালো রাখা একটা টার্গেট। চতুর্থ হচ্ছে কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ ভালো মানের শিক্ষা। পঞ্চম হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ সমতা, অর্থাৎ পুরুষ এবং মহিলা এবং তৃতীয় যে লিঙ্গ সবাই সমান অধিকার পাবে সব ক্ষেত্রে। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অর্থাৎ পরিশ্রুত জল পরিশ্রুত থাকতে হবে, জল পরিষ্কার এবং পয়ঃ প্রণালী ব্যবস্থার সু মানে কি বলবো সুগঠন হতে হবে, অর্থাৎ পয়ঃ প্রণালী বা স্যানিটেশনটা খুব ভালো হতে হবে এবং পরিষ্কার জল থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, অর্থাৎ এনার্জি মানে হচ্ছে শক্তি মানে এখানে বিদ্যুৎ শক্তি, মানে বেসিক্যালি বিদ্যুৎ শক্তির কথাই বলা হয়েছে। এই শক্তি সবার কাছে যাতে পৌঁছাতে পারে, অর্থাৎ খুব কম খরচে যাতে এই শক্তি মানুষের কাছে অবধি পৌঁছাতে পারে। ঠিক আছে, এবং তার জন্য যতটা কম মূল্যে সেটাকে দেওয়া যায় সেই পরিষেবা, সেই ব্যবস্থা করা। এবং ক্লিন এনার্জি, যেটার কথা বললাম আর কি, যে জীবাশ্ম জ্বালানি থেকে পুড়িয়ে যে এনার্জি, যে শক্তি উৎপাদন হয়, সেই শক্তির দুটো সমস্যা। একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, আমরা যেটা শুনলাম যে জীবাশ্ম জ্বালানির পরিমাণ হচ্ছে সীমিত, তো কাজেই সেটা যখন শেষের দিকে চলে যাবে, শেষ হয়ে যাবে, তখন সেখান থেকে আমরা আর শক্তি উৎপাদন করতে পারবো না। আর দ্বিতীয়ত আরেকটা সমস্যা হয়েছে, এই জীবাশ্ম জ্বালানি জ্বালানোর ফলে কি হয় না, পরিবেশে প্রচুর গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। তো সেই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে না, পরিবেশ দূষণ করে। তো সেই পরিবেশ দূষণ, সেসব গ্রিন হাউস এফেক্ট, এরা কি করে আমরা চারিদিকে শুনতে পাই বিভিন্ন আলোচনায় বিভিন্নভাবে। আমরা মোটামুটি সবাই জানি এই গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাস, এগুলো আলটিমেটলি শেষ অবধি কিসের জন্য না, ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী। অর্থাৎ তাহলে আমরা যদি এই বিদ্যুৎ শক্তিটাকে যদি ক্লিন এনার্জি, অর্থাৎ সৌরশক্তি কিংবা জোয়ার ভাটার শক্তি বা বায়ু শক্তি, এইভাবে যদি আমরা এই শক্তিতে কিছুটা হলেও নির্ভরশীল হয়ে যেতে পারি, তাহলে কি হবে না, আমরা এনার্জিটা সবসময় পেতে পারবো। অর্থাৎ আমরা যে এনার্জি আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন উৎপাদনের ক্ষেত্রে, বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন মেশিন চালানোর জন্য, অথবা আমাদের বাড়িতে হাউস হোল্ডে যে শক্তিটা আমরা ইলেকট্রিসিটি হিসেবে ব্যবহার করছি, সেই শক্তিটা কি হবে, আমরা যদি আস্তে আস্তে এটা ক্লিন এনার্জির ওপর কিছুটা নির্ভর করে আস্তে আস্তে নির্ভরশীলতাটা বাড়াই, তাহলে কি হবে, আমাদের একদিন গিয়ে বিদ্যুতের ঘাটতি হবে না। যখন বিদ্যুতের ঘাটতি হবে, তখন আমরা ক্লিন এনার্জির ওপর অলরেডি কি হয়েছে, সরে গেছি।
ঠিক আছে, এটা হচ্ছে সপ্তম। তারপর 8 নম্বর কি বলছে, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তো আমি তো আগেও বলেছি, আমরা আগেও যা ডিসকাস করলাম একটু আগে, যে ইকোনমি অর্থাৎ অর্থনীতির উন্নতি চাই, অর্থনীতির উন্নতি করতে হবে। পৃথিবীর সমস্ত দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, কোনো দেশ ভাববে সে সাস্টেনেবলি বাঁচবে, সেই জন্য সে অর্থনৈতিকভাবে কোনো উন্নয়ন করবে না, সেটা কিন্তু ভুল ধারণা। অর্থনীতি যেখানে উন্নতি করবে সেখানেই কিন্তু ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ সেই জন্য কি করতে হবে, ইকোনমিক গ্রোথের দিকে অবশ্যই আমাদের একটা চিন্তা রাখতে হবে, এবং সেটা ডিসেন্ট ওয়ার্ক হবে। অর্থাৎ আমি যেটা আহ, মানে যেটা বললাম, যে কোনো একটা মানে পার্টিকুলার ক্রপ যদি হয়, কোনো একটা পার্টিকুলার মানে কি বলে প্রোডাক্ট যেটা আমরা উৎপাদন করছি, সেটা কি হচ্ছে না, কোনো একটা কান্ট্রিতে বা কোনো একটা স্টেটে সেটার খুব ভালো মার্কেট পাওয়া যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা প্রচুর পরিমাণ সেটা প্রোডাকশন করছি। আমরা ভাবতে মানে এটা এখন এই মুহূর্তে ভাবছি না যে তার জন্য জমি নষ্ট হচ্ছে, মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, কিংবা পরিবেশের ক্ষতি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, সেটা ভাবছি না। আমরা সেটা প্রচুর পরিমাণ উৎপাদন করছি, করে যে দেশে সেটার ভালো মার্কেট আছে বিক্রি করে ফেলছি। কিংবা এখন আমরা যে প্রচুর পরিমাণ হাই ইল্ডিং ক্রপ, অর্থাৎ যে শস্যগুলো কি হচ্ছে, এমন কিছু আমরা কেমিক্যাল দিয়ে দিচ্ছি বা এমন কিছু আমরা চেঞ্জ করে দিচ্ছি চাষে, যে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে, কিন্তু দেখা যাবে যে এটা 5 বছর, 10 বছর, 20 বছর হয়তো এই ভালো ফলন হলো, তারপর কি হলো, জমিটা তারপরে আর কোনোদিন সেই জমি আর আগের মতো কাজে লাগলো না। তার মানে আজকের ইকোনমির কথা ভেবে ভবিষ্যতের ক্ষতি করাটা কিন্তু সাস্টেনেবিলিটি নয়। ডিসেন্ট ওয়ার্ক মানে হচ্ছে আমরা এমনভাবে ইকোনমির কথা ভাববো, এমনভাবে অর্থনৈতিক উন্নতি করব, যাতে ভবিষ্যতেও সেই সমান পথে আমি অর্থনৈতিক উন্নতি করতে পারি। কেমন? এটা 8 নম্বর গোল। 9 নম্বর গোল কি বলছে, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ শিল্প থাকতেই হবে, ইন্ডাস্ট্রি থাকতেই হবে। ইন্ডাস্ট্রি না থাকলে অর্থনৈতিক উন্নতি সেই অর্থে হবে না। যদিও বা আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তবুও শিল্প কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের দেশেও কৃষির পরের অর্থনীতির আমরা যার উপর নির্ভরশীল সেটা হচ্ছে শিল্প। শিল্প একটা বড় জায়গা। তো সেই শিল্প উন্নতি হতে হবে, কিন্তু সেই শিল্পটা সাস্টেনেবল হতে হবে, স্থিতিশীল হতে হবে। আর কি, ইনোভেশন, নতুন কিছু আবিষ্কার করতে হবে, নতুন কিছু আনতে হবে, যাতে করে সাস্টেনেবলি আমরা কাজগুলো করতে পারি, আর যাতে করে সব থেকে কম পরিমাণ রিসোর্স ব্যবহার করে সব থেকে বেশি প্রোডাক্টিভিটি হতে পারে। সেই ধরনের কিছু আবিষ্কার, সেই ধরনের কিছু ইনভেনশন, কিছু টেকনোলজি আমাদের করতে হবে। আর কি, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার, ভালো ইনফ্রাস্ট্রাকচার রাখতে হবে, ভালো কাজের জায়গা, সেখানে যন্ত্রপাতি, সেখানে ইঞ্জিনিয়ার, সেখানে লোক বল, সব রকম ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। 10 নম্বর বলছে রিডিউস ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটি এখানে কিন্তু শুধুমাত্র জেন্ডার বা লিঙ্গের ওপরে বৈষম্যর কথা বলা হচ্ছে না, এখানে সামাজিক বৈষম্য, অর্থাৎ বর্ণ বৈষম্য, জাতের বৈষম্য, বা অর্থনৈতিকভাবে সমাজের যে শ্রেণীবিভাগ আমরা করে ফেলি, সেইগুলোর কথা বলা হচ্ছে। এই জায়গাটা করা যাবে না, প্রত্যেক মানুষকে সমান পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে। প্রত্যেক মানুষ, প্রত্যেক হিউম্যান বিইংকে সমান পরিমাণে সুযোগ সুবিধা দিতে হবে, তবেই আমরা সাস্টেনেবলি গ্রো করব। একজনের উন্নতি হলো, পাশের লোকটারও কোনো উন্নতি হলো না, তাহলে আমরা কিন্তু একসাথে দুজনকে যদি আমি সার্বিকভাবে ধরি, তাহলে কিন্তু সেটা কোনো উন্নতি নয়। ঠিক আছে? আর তারপর 11 নম্বর কি বলছে, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ। অর্থাৎ নগর, শহর এবং নগর এটা থাকতেই হবে। আজকের দশকে দাঁড়িয়ে আমাদের পৃথিবীর যে কোনো দেশে কিছু জায়গা কিছুটা আরবানাইজ, শহরাঞ্চল কিছুটা একটু মানে সাব আরবানাইজ, আর কিছুটা গ্রামাঞ্চল। তো সেইখানে দাঁড়িয়ে শহরগুলো যেখানে আছে, নগরায়ন কিন্তু প্রয়োজন, নগরায়ন থাকা প্রয়োজন। কিন্তু সেই নগরায়ন কিভাবে হবে না, সাস্টেনেবল হবে। অর্থাৎ সেখানে এমনভাবে পিচ রাস্তা, রাস্তা নালাই হবে না যাতে করে জমি, আশেপাশের জমিতে বায়ু চলাচল, জল চলাচল অসুবিধা হয়ে পড়ে। মানে আশেপাশের জমি নগরায়ন হয়ে গেল, দুপাশে এগ্রিকালচারাল ল্যান্ড, মাঝখান থেকে শহর হয়ে গেল, হাইওয়ে হয়ে গেল, হয়ে গিয়ে কি হলো, দেখা গেল 2 বছর পর থেকে পাশের জমিগুলোতে আর কোনো ফলন নেই। এই রকম ভাবে নগরায়ন করলে চলবে না। নগরায়ন করা হবে সাস্টেনেবলি, অর্থাৎ
ভাবনা চিন্তা করে বিভিন্ন রকম স্টাডি করে সেখানে নগরায়ন করা যাবে কিনা সেই ভেবে সেখানে নগরায়ন করা, সেভাবে বিল্ডিং স্ট্রাকচার তৈরি করা, সেভাবে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা, সূর্যের আলো থেকে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা, বাড়ির ধারে যথেষ্ট পরিমাণে সবুজ মানে সবুজায়ন বা গ্রিনারি, আরবান এখন প্ল্যান যে কোনো সিটিতে আরবান যে কোনো প্ল্যানিংয়ে কিন্তু এই সমস্তগুলো কিন্তু মানে ভারতবর্ষেও এখন ইমপ্লিমেন্টেড হয়ে যাচ্ছে। এখন যে কোনো নতুন নগর শহর নগরায়ন যে জায়গায় হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেক বিল্ডিং এর সাথে কিছুটা পরিমাণ বাগান রাখতে হয়, কিছুটা বৃষ্টির জল সংরক্ষণ, যে যে দেশগুলো আমরা বৃষ্টির জল পাই আর কি, বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা, সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি তৈরির ব্যবস্থা করা ইত্যাদি বিভিন্ন রকম প্রজেক্ট কিন্তু বিভিন্ন রকম কাজ কিন্তু নগরায়নের সাথে জড়িয়ে ফেলা হয়েছে। আর কি না, এছাড়াও সাস্টেনেবল সিটি মানে সেখানে যে বর্জ্য পদার্থ হয় সেগুলো সঠিকভাবে যাতে ব্যবস্থাপনা করা হয়, শহরটা যাতে পরিষ্কার থাকে, গাড়ির পরিমাণ যাতে ঠিকঠাক মানে গাড়ির পরিমাণ, গাড়ির কি বলবো সিকোয়েন্স, সিগন্যালিং, চলাচল এগুলো যেন সহজ হয়, যথেষ্ট চওড়া রাস্তা থাকে, এইগুলো কিন্তু দেখার বিষয়। ঠিক আছে, 12 নম্বর বলছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। এবার এই রেসপন্সিবল কনজাম্পশন, কনজাম্পশন মানে হচ্ছে ব্যবহার করা, আর প্রোডাকশন মানে উৎপাদন করা। এবার এই রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল ব্যবহার এবং উৎপাদন, এটা কিন্তু শুধুমাত্র আহ কেবলমাত্র কোনো সরকার বা কোনো ইনস্টিটিউট বা কোনো অর্গানাইজেশন তাদের কর্তৃপক্ষ আহ এদের জন্য প্রযোজ্য নয়, এদের জন্য তো প্রযোজ্য কিন্তু শুধু এদের জন্য প্রযোজ্য না, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু এই রেসপন্সিবিলিটি কিছুটা হলে বর্তায়। কিরকম ভাবে না, কনজাম্পশন, কনজাম্পশন মানে কি বললাম, গ্রহণ করা, অর্থাৎ গ্রহণ করা ব্যবহার করা, অর্থাৎ কি না, এই যে আমরা যখন কোনো ঘর ছাড়ি সেই সময় আমরা ঘরের আলো পাখা ইত্যাদি যদি বন্ধ করে দিয়ে যাই তাহলে কি হয়, যে বিদ্যুৎ আমাদের বাড়িতে আসে সেই বিদ্যুতের অপচয়টা বন্ধ হয়। জল জল অনেক জায়গায় দেখা যায় যে ফ্রেশ ওয়াটার, ট্যাপ ওয়াটার কল খুলে রেখে জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। আমরা আমাদের শহরে এটা অনেক সময় দেখি যে জল ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, রাস্তায় দেখি ট্যাপগুলোতে জল পড়ে যাচ্ছে, কেউ দেখতে যাচ্ছে না, কেউ কনসার্ন নয় এই বিষয়ে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এই একই সময় দাঁড়িয়ে আমরা যদি মনে করি যে আমাদের এই দেশে অন্যান্য বহু স্টেট আছে যেখানে 1 লিটার জলের দাম প্রচুর, এই পরিষ্কার ক্লিন ওয়াটার, পরিষ্কার জল 1 লিটার মানুষকে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। তো সেই জায়গাটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা, যতটা দরকার আমরা ঠিক ততটাই ব্যবহার করব। সেটা খাদ্য হোক, সেটা পোশাক হোক, সেটা ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ হোক, সেটা জল হোক, সেটা যে কোনো সম্পদ হোক। ঠিক আছে, এবার আমরা বলতেই পারি আমরা বিল দিচ্ছি আমরা ব্যবহার করছি, বিল দিচ্ছি তা তো অন্য আসপেক্ট, যে যতটা ইলেকট্রিসিটি পুড়ছে তার এগেনস্টে আমরা একটা বিল দিচ্ছি, কিন্তু আবার মানে এটাও বুঝতে হবে যে আমরা তো সেই কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তিটা ব্যবহার করছি। বিল না হয় আমি ঘর থেকে না বেরোলে, বেরোনোর সময় সুইচ অফ না করলে, আলো পাখা বন্ধ না করলে বিল না হয় আমার কম আসবে, আর করলে না হয় বিল বেশি আসবে। বলতেই পারে কেউ যে ম্যাডাম আপনার তাতে কি অসুবিধা, আমি তো বিল দিচ্ছি, আমার বিল দিচ্ছি আমার সমস্যা। কিন্তু শেষ অবধি সেটা নয়, আমরা সবাই যদি এইরকমই ভাবি যে আমি বিল দিচ্ছি আমার সমস্যা, তাহলে বিদ্যুৎ যাও বা সামনের 30টা বছর আমরা পেতাম সেটা সবাই যদি এইভাবে ব্যবহার করতে থাকি, মানে অপচয় করতে থাকি, তাহলে সেই বিদ্যুৎ কিন্তু সামনের 30 বছরের জায়গায় অটোমেটিক্যালি সেটা 20 থেকে 25 বছর হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা মানে আমাদের সম্পদেও কোথাও একটা এই অপচয়টার ইম্প্যাক্ট পড়বে। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাকশন। ঠিক সেরম ভাবে রেসপন্সিবল প্রোডাকশন হবে, অর্থাৎ যে যে ফ্যাক্টরি বা এগ্রিকালচার বা যেখানেই হোক, যেখানে জিনিস তৈরি হয় সেখানেও রেসপন্সিবলি তৈরি করতে হবে। রেসপন্সিবলি তৈরি করতে হলে প্রোডাকশনটা, প্রথম কথা হচ্ছে যে ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন হবে, যতটা প্রয়োজন সেই অনুযায়ী প্রোডাকশন হবে। অর্থাৎ আমি কোনো একটা প্রোডাক্ট ধরে নিলাম আমি চাষ করি, যে প্রচুর সেই জিনিসটা কেউ খায় না বা কেউ সেই জিনিসটা ব্যবহার করে না, সেটা আমি প্রচুর প্রোডাকশন করে ফেলেছি,
তাহলে কি হবে? অপচয় হবে। এবার এই এগ্রিকালচারাল প্রোডাকশনে শুধুমাত্র সেই বীজটা বা সেই গাছটা বা সেই জমিটা সেই সময়ের জন্য অপচয় হলো তা নয়, জল অপচয় হলো প্রচুর পরিমাণে। এছাড়াও আরো মানুষের যে মানে হিউম্যানকে যদি আমি রিসোর্স মনে করি, ওই মানুষের এফোর্ট ক্ষমতাটা সেটা অপচয় হলো। তাহলে এটা রেসপন্সিবল প্রোডাকশন নয়। রেসপন্সিবল প্রোডাকশন মানে হচ্ছে আহ, যতটা প্রয়োজন সেই পরিমাণ প্রোডাকশন করা, আবার সেই প্রোডাকশনটার জন্য যেন আমি মানে সে যেহেতু সেটা ডিমান্ড আছে তাই প্রচুর প্রডিউস করব, সেই ব্যালেন্সটাও যদি আমি হারিয়ে ফেলি তাহলেও কিন্তু সেটা শেষ অবধি ক্ষতিকারক। ঠিক আছে? 12 নম্বর। এবার 13 নম্বর বলছে ক্লাইমেট অ্যাকশন। বিশ্বব্যাপী এখন ক্লাইমেট চেঞ্জের জন্য বিভিন্নভাবে ক্লাইমেট অ্যাকশন হচ্ছে। আমাদের দেশেও সরকার বিভিন্নভাবে ক্লাইমেট অ্যাকশনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এবং আমাদের ক্ষেত্রেও আমরা আমাদের দেশে আমরা প্রচুর কাজ জেনে বা না জেনে ক্লাইমেটের জন্য করে থাকি। বিশ্বব্যাপী ক্লাইমেট অ্যাকশনের জন্য প্রচুর কাজ হচ্ছে আমাদের দেশে, আমরাও সেই কাজ করছি। ঠিক আছে? প্রচুর পরিমাণ গাছ লাগানো হচ্ছে, প্রচুর পরিমাণ জল সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে। ইলেকট্রিসিটির জন্য অল্টারনেট সোর্স অফ ইলেকট্রিসিটি হিসেবে সোলার এনার্জিকে তৈরি করা, মানে সূর্যের আলো থেকে সোলার প্যানেল বসিয়ে যে এনার্জি তৈরি করা, সেটার ওপর প্রচুর কাজ হচ্ছে যাতে করে একটা বড় অংশের মানে বিদ্যুৎ আমরা সেখান থেকে পেতে পারি। আবার দেখবে অনেক জায়গায়, অনেক এই ভারতবর্ষেই বহু জায়গায় স্ট্রিট ল্যাম্প গুলোর উপরে দেখবে সোলার লাগানো, সোলারেই তারা জ্বলে। দিনের বেলা যতক্ষণ সোলার রেডিয়েশন থাকে ততক্ষণ ওগুলো চার্জ হয়, এবং সন্ধ্যেবেলা সানসেটের পর থেকে ওগুলো জ্বলতে থাকে। তো কাজেই এগুলোর জন্য আলাদা করে কোনো বিদ্যুতের কনজাম্পশন নেই, এগুলো কিন্তু সোলার এনার্জিতে চলতে থাকে। এই রকম উদ্যোগ, ছোট ছোট উদ্যোগ কি করে একসাথে একত্রিত ভাবে কোথাও একটা ক্লাইমেট চেঞ্জকে কি করছে না একটুখানি স্লো ডাউন করছে, একটুখানি সে যাতে ক্লাইমেট চেঞ্জটা যাতে একটু মানে কমে বা একটুখানি তার তীব্রতাটা কমে। ঠিক আছে? তারপর 14 নম্বর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, অর্থাৎ জলের নিচে, সমুদ্রের নিচে, নদীর মধ্যে যে একটা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য আছে, আমরা মোটামুটি সেটা সম্বন্ধে জানি। আমাদের খুব পরিচিত মাছ, তারপরে কিছু শামুক, তারপর কিছু শ্যাওলা, এগুলো আমরা আশেপাশে বাড়ির পাশে পুকুর টুকুরে বা নদীর ধারে গেলে দেখতে পাই। তো এইরকম জলের নিচে একটা বায়োডাইভার্সিটি, বিশাল একটা জীববৈচিত্র্য থাকে, বিভিন্ন রকম মাছ, বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন রকম উদ্ভিদ, এবং এদের বাঁচিয়ে রাখাও কিন্তু সাস্টেনেবিলিটি, অর্থাৎ আহ, সুদীর্ঘ মানে দীর্ঘস্থায়ী যে উন্নয়ন তার জন্য প্রয়োজন। কারণ আমাদের দেশও যদি মনে করি, আমি ভারতবর্ষের বহু জায়গা আছে যেখানে সমুদ্র বা নদী তীরবর্তী মানুষ মৎস্যজীবী, তারা মাছ তুলে তাদের জীবিকা নির্বাহ করেন। শুধু মানে তাদের জন্য এটা অবশ্যই প্রযোজ্য, তাদের ইকোনমিটা এর ওপর, তাদের অর্থনীতিটা এর ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু এছাড়াও এই মাটির জলের নিচে যে জীববৈচিত্র্য, এদের যে কোনো একটা হারিয়ে গেলে সবকটা জীব কিন্তু আস্তে আস্তে সংখ্যায় কমে যাবে, এবং তার এফেক্ট আস্তে আস্তে আমাদের ওপর এসে পড়বে। কাজেই জলের নিচে যারা থাকে তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের মানে আমাদের একটা অন্যতম দায়িত্ব। এটা বলা হয়েছে 14 নম্বর। 15 নম্বরে বলা হচ্ছে লাইফ অন ল্যান্ড, অর্থাৎ যে জীববৈচিত্র্যের কথা আমরা বলছি, আমাদের চারপাশে যে গাছপালা, পশু পাখি এগুলো আছে, অন্যান্য প্রাণী যেগুলো আছে, সেগুলো তাদের সবাইকে বাঁচিয়ে রাখা, তাদের সবার একটা কিছু না কিছু ভাবে বাস্তুতান্ত্রিক একটা আহ কি বলবো কাজ আছে, ডিউটি আছে, ফাংশন আছে। তো সেই জায়গাটা রাখার জন্য আমাদের কি করতে হবে না, আহ, আমাদের যেমন জলের নিচের জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে, জলের ওপরে আমাদের চারপাশে যারা আছে, অর্থাৎ আমরা অকারণে গাছ কেটে ফেলবো না, জঙ্গল কেটে ফেলে সেখানে ইন্ডাস্ট্রি করব না, ইত্যাদি ইত্যাদি, এইরকম মানে কাজগুলো করব না। আর জলের ক্ষেত্রে মানে জলের নিচের যে আমাদের জীববৈচিত্র্য, তাকে আমরা কিভাবে রক্ষা করব না, জল দূষণ করব না, জলের মধ্যে নোংরা কিছু ফেলবো না, জলের মধ্যে প্লাস্টিক ফেলবো না, এইগুলো। ঠিক আছে? এই হলো 14-15। এরপর 16 নম্বর গোল বলছে যে পিস অ্যান্ড জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস, অর্থাৎ
আইন এবং শান্তি এইগুলোকে বজায় রাখতে হবে। এই গোলগুলো অ্যাচিভ করতে গিয়ে আমরা যেন মানুষের মধ্যে আনরেস্ট অর্থাৎ মানুষের মধ্যে একটা অশান্তি তৈরি না হয়, এবং মানুষ যাতে সঠিক পরিমাণে কোনো অন্যায় হলে তার বিচার পায়। এর ক্ষেত্রে প্রচুর, পরিবেশের ক্ষেত্রে প্রচুর আইন আছে আমাদের দেশে, বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে আছে, এবং সেই আইন লঙ্ঘন হলে কিন্তু যথাযথ ব্যবস্থা, যথাযথ তাদের শাস্তি আছে। কোনো ক্ষেত্রে ফাইন, কোনো ক্ষেত্রে আবার জেলও হয়ে যায়। তো এই মানে এই ইনস্টিটিউশন গুলোকে স্ট্রং রাখতে হবে, শান্তিও বজায় রাখতে হবে, এবং শান্তি বজায় রাখার জন্য যে ল অ্যান্ড অর্ডার আমাদের মেনে চলতে হবে, সেই ল অর্ডার গুলো কিন্তু সবাইকে, সবার জানা দরকার, এবং সবাইকে অবশ্যই করে মেনে চলতে হবে। তারপর লাস্ট 17 নম্বর বলছে যে, যেটা আমরা দেখেছিলাম যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলেও লাস্ট গোলটা ছিল পার্টনারশিপ ফর দ্য গোলস, গ্লোবাল পার্টনারশিপ ওখানে ছিল, এখানে বলছে পার্টনারশিপ ফর দ্য গোলস। অর্থাৎ 17 নম্বর গোল হচ্ছে এই যে 16টা গ্লোবাল গোলস ঠিক করে দিল ইউনাইটেড নেশন, এই 16টা গোল অ্যাচিভ করার জন্য ইন্টারন্যাশনালি সবাই একে অপরকে, একটা দেশ আর একটা দেশকে সাহায্য করবে। একটা দেশ আর একটা দেশকে যেভাবে হবে, কারোর অর্থনৈতিকভাবে প্রয়োজন, কারোর টেকনোলজি প্রয়োজন, কারোর ম্যান পাওয়ার প্রয়োজন, কারোর কোনো পার্টিকুলার সম্পদ প্রয়োজন, এইগুলোর জন্য গ্লোবাল পার্টনারশিপে আমরা যেতে পারি। ওই আমরা বললাম না যে বিভিন্নভাবে প্রত্যেক বছর আমরা মানে সম্মেলন, ইন্টারন্যাশনাল কোনো না কোনো সম্মেলন করি, আন্তর্জাতিক সম্মেলন করি, সেখানে কোন দেশ কোন টার্গেটটা কতটা অ্যাচিভ করতে পেরেছে, কিভাবে করছে, কিভাবে পরবর্তীকালে করবে, এইগুলো নিয়ে আলোচনা হয়। তার ফলে কি হয় না, কোনো দেশের কোনখানটা দুর্বলতা, কোনখানটা করে উঠতে পারছে না, বা কোন দেশ কোনখানটা করে ফেললো, তার কাছ থেকে কোনটা নিয়ে অন্য দেশ এটা করতে পারে, এই এই বিষয়টা আলোচনা হয়, এবং এর ফলে গ্লোবাল পার্টনারশিপ গড়ে ওঠে। কেমন? এই আমি 17টা গোল বললাম, তার মধ্যে অনেকগুলোই হচ্ছে সামাজিক গোল, অনেকগুলোই, কিছুগুলোই হচ্ছে অর্থনৈতিক গোল, বেশ কয়েকটা হচ্ছে অর্থনৈতিক গোল, অনেকগুলো হচ্ছে সামাজিক, আর বেশ কয়েকটা হচ্ছে আবার পরিবেশ সংক্রান্ত। তাহলে তিনটে যে পিলার সাস্টেনেবল ডেভেলপমেন্টের, সেই তিনটে পিলার বা স্তম্ভ কিন্তু এই 17টা গোল দিয়ে পরিষ্কার। কারোর কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। কেমন? তাহলে এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা পরপর পরপর ছোট ছোট করে এক একটা টপিক নিয়ে এইভাবে আলোচনা করব। যার যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাও। আর যদি মনে হয় তোমার কোনো বন্ধু, তোমাদের কোনো বন্ধুর সাথে শেয়ার করলে সে উপকৃত হবে, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।